HSC 25 আমাদের HSC পরীক্ষা প্রায় শেষ, আর একটি পরীক্ষা বাকি আছে তোমাদের HSC তে, সেটা হচ্ছে কি অর্থনীতি। আর আমরা এটা জানি যে শেষ ভালো যায় সব ভালো তার। তো তোমাদের শেষটা ভালো করার জন্য আমি তোমাদের সাথে আজকে তোমাদের অর্থনীতি বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য রয়েছি, মোহাম্মদ শারফিন আলম ফাহিম ভাইয়া তোমাদের। তো চলো আর কথা না বাড়িয়ে দেরি না করে আমরা চলে যাই। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ পিপিসি, ইংরেজিতে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এর উপর কারিগরি কৌশল উন্নয়নের প্রভাব কি। আশা করি তোমরা সবাই কম বেশি জানো যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। যদি না জেনে থাকো তাহলে জেনে নিও, কারণ এটা কিন্তু ক মার্কে মানে ক এর জন্য 1 নম্বর প্রশ্নের জন্য, শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কতে এটা সচরাচর দিয়েই থাকে। তো চলো আমরা দেখে ফেলি আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ পিপিসি কি। পিপিসি পিপিসি হচ্ছে আমরা আমাদের সকল ধরনের কারিগরি বিভিন্ন ধরনের যে আমাদের কারিগরি কৌশল, লেবার, ভূমি সবকিছু মিলিয়ে আমরা নির্দিষ্ট সময়ে একজন উৎপাদক যতটুকু উৎপাদন করতে পারবে সেটাই হচ্ছে আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো এই যে আমাদের যে কার্ভটা, এটাই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ধরো আমরা এটাকে দিলাম এ। তো একটু খেয়াল করো, নিচে আমাদের রয়েছে এক্স এক্সিস এবং উপরে আমাদের ওয়াই এক্সিস। তো আমরা এক্স এ একটা দ্রব্য উৎপাদন করব, ওয়াই এ আরেকটা দ্রব্য উৎপাদন করব। এখন ধরো আমি তোমাদের ফাহিম ভাইয়া, আমি ধরো আজকে চাষা। তো আমি চাষা হয়ে ধরো আমার ক্ষেত আছে 2 বিঘা, 2 বিঘাতে আমার কাছে 2টা অপশন আছে, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে তামাক। ঠিক আছে, আমি ধান উৎপাদন করতে পারবো, তামাক উৎপাদন করতে পারবো। এখন একটু খেয়াল করো যে আমার এখানে ধরো আমি 10 টন, 20 টন, 30 টন, 40 টন, আর এই পাশে তামাক অর্থাৎ ও ওয়াই এক্সিসে আমরা ওয়াই এক্সিসে আমরা দিচ্ছি তামাক দিচ্ছি 5 টন, 7 টন, 9 টন। অর্থাৎ একটু খেয়াল রাখো, আমি যখন 9 টন তামাক উৎপাদন করছি তখন আমি ধান উৎপাদন করতে পারছি 20 টন। ঠিক আছে, আবার ধরো আমি যখন 7 টন তামাক উৎপাদন করছি তখন আমি ধান উৎপাদন করতে পারছি 30 টন, এবং আমি যখন 5 টন তামাক উৎপাদন করছি তখন আমি ধান উৎপাদন করতে পারছি 40 টন। এখন দেখো আমার সর্বোচ্চ সীমা হচ্ছে এই যে আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ সীমা, অর্থাৎ আমি এটা ক্রস করতে পারবো না। তো এইখানেই আমাদের মজার এই প্রশ্নটা করা হয়েছে, উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি এর কারিগরি কৌশল উন্নয়নের প্রভাব কি। উন্নয়নের প্রভাব হচ্ছে আমাদের এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা আরেকটু বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা হয়তোবা তখন 50 টন ধান উৎপাদন করতে পারবো, আবার এখানে ধরো 10 টন বা 11 টন আমরা হচ্ছে তামাক উৎপাদন করতে পারবো। তো চলো আমরা এখন তাহলে এমসিকিউতে সলিউশনটা দেখে ফেলি। তো যদি আমাদের কারিগরি কৌশলে উন্নয়ন হয় তাহলে পিপিসি উপরের দিকে স্থানান্তরিত হবে, নিচের কোনোটাই ঠিক নয় এইভাবে যে পিপিসি শুধু লম্ব অক্ষে স্থানান্তরিত হবে। শুধু কি আমাদের কারিগরি উন্নয়ন হলে আমরা কি শুধু ধানই বেশি উৎপাদন করব? অবশ্যই না, আমরা আমরা তামাকও বেশি উৎপাদন করতে পারি। সো আমাদের যেটা মূল উত্তর সেটা হবে হচ্ছে পিপিসি উপরের দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আমরা এটা সাধারণত রণজিৎ স্যারের যে বইটা রয়েছে অর্থনীতি প্রথম পত্র, সেটাতে আমরা দেখি যে পিপিসির প্রসারণ হয়। ঠিক আছে, এইবার আসো আমাদের দ্বিতীয় প্রশ্ন, সুযোগ ব্যয়। ঠিক আছে, সুযোগ ব্যয়ের উদ্ভবের কারণ কি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া সুযোগ ব্যয় কি। সুযোগ ব্যয় হচ্ছে, ধরো তোমার কাছে 2 ধরনের ফল আছে, তোমাকে আমি বললাম যে তোমার কাছে আমি আমও দিচ্ছি ডাবও দিচ্ছি, এখন তোমাকে আমি বলবো যে তুমি যে কোনো একটা খেতে পারবা। ঠিক আছে, যে কোনো একটা। এখন তোমার ধরো মিষ্টি খেতে ইচ্ছে করছে, তুমি আম খাবা। তোমার হচ্ছে তৃষ্ণা বেশি পেয়েছে, তুমি ডাব খাবা। অর্থাৎ সুযোগ ব্যয় হচ্ছে একটি পণ্য বা দ্রব্য উপভোগ করার জন্য অন্য একটি পণ্যকে ব্যয় করা, অর্থাৎ অন্য একটি পণ্য ভোগ থেকে বিরত থাকাই হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয়ের উদ্ভবের কারণ কি। সুযোগ ব্যয়ের উদ্ভবের কারণ হচ্ছে
সম্পদের অপ্রতুলতা। আমাদের পৃথিবীতে কি সম্পদ অসীম? অবশ্যই অসীম না। তোমার কাছে ধরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে তোমার বাবা তোমাকে বলতেছে যে তুমি হচ্ছে হয় ল্যাপটপ কিনতে পারবা, নয়তো হচ্ছে আইফোন কিনতে পারবা। এখন দেখো তোমার বাবার হচ্ছে সম্পদ হচ্ছে সসীম জন্যই কিন্তু সে তোমাকে দুটোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলেছেন, এবং তুমি হয়তোবা তোমার নিজের চাহিদা অনুযায়ী, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি একটি বেছে নিবে। ঠিক আছে, তো সম্পদের অপ্রতুলতা অপ্রতুলতা। দ্বিতীয় হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার, অর্থাৎ আমরা সম্পদের দ্বিতীয় ধাপে যেটা করি বিকল্প ব্যবহারও করে থাকি। তিন, সম্পদ কিভাবে ব্যবহার করতে হবে তা আমাদের পছন্দ করতে হয়। এই যে সুযোগ ব্যয়ের উদ্ভবের কারণ, এর জন্য হচ্ছে এই তিনটাই দায়ী। সো আমাদের উত্তরটা হবে উপরের সবগুলো। তারপর নিচের তালিকায় কোন জন ধ্রুপদী অর্থনীতিবিদ? তা আমরা জানি ধ্রুপদী অর্থনীতি বলতে ক্লাসিক্যাল ইকোনমিক্স। আচ্ছা, ক্লাসিক্যাল ইকোনমিক্স কি? ক্লাসিক্যাল ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথের প্রপোজড একটা অর্থনীতির ধারণা, যেটা হচ্ছে তার ওয়েলথ অফ দি নেশনে সে খুব ভালোভাবে এটা বর্ণনা করেছে। তো তার পরবর্তীতে এই যে ধারণাটাকে আরো বেশি বাড়িয়ে দেয় এই যে আমাদের এই পাশের ডেভিড রিকার্ডো, থমাস ম্যালথাস, জন স্টুয়ার্ট মিল, এরা তিনজনই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ইকোনমিক্স বা ধ্রুপদী অর্থনীতিবিদ। সো আমাদের উত্তরটা হবে উপরের সবাই। ওকে, অর্থনীতি পাঠের প্রধান উদ্দেশ্য। অর্থনীতি কি তোমরা একটু নিজেরা মনে করার চেষ্টা করো। আমাদের যে বইয়ের একদম প্রথম পৃষ্ঠা, সেখানে আমরা দেখব অর্থনীতি মূলত ওই যে মানুষের দৈনন্দিন হাউসহোল্ড যে আমরা আয় ব্যয় করি, এটার যে আমরা জ্ঞান নিতাম, সেটাই হচ্ছে আমাদের একটা বেসিক অর্থনীতি হিসেবে আমরা সবসময় ধরতাম। তো এই যে আমরা আয় ব্যয়ের যে জিনিসটা এসেছে, এটা কখন এসেছে? মনে রাখবা অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে তিনটা, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার, এবং সম্পদের অপ্রাচুর্যতা, অর্থাৎ আমাদের সম্পদ হচ্ছে সীমিত। ঠিক আছে, সো আমাদের অর্থনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে সীমিত সম্পদের সাথে অসীম অভাবের সমন্বয় করা, অর্থাৎ কিভাবে আমরা সীমিত সম্পদকে অসীম অভাব পূরণে ব্যবহার করব। সম্পদ অপ্রতুল হবে যদি নিচের কোনটি হয়? এটি বেশি পরিমাণে না থাকে, আচ্ছা এটা কনসিডার করা যায়, রেখে দিলাম। এটির প্রয়োজন না থাকে, এটা তো হবেই না, তো আমরা কেটে দেই শুরুতেই। এটি যতটুকু আছে মানুষ তার চেয়ে বেশি চায়, এটা হতে পারে, এটা হচ্ছে ডিমান্ড বেশি। ডিমান্ড বেশি এমসিকিউ আমরা এইভাবে সলভ করব। আমরা যেগুলো আগে হবে না আমরা সবসময় সেগুলো কেটে নিব, তারপরে আমাদের যেগুলো আমরা মনে হতে পারে সেগুলো আমরা রেখে দিলাম। এভাবেই আমরা সাধারণত এমসিকিউ গুলো সলভ করার সবসময় চেষ্টা করব। 4 নম্বর, মানুষ যতটুকু চায় এটি তার চেয়ে বেশি আছে, অর্থাৎ এটা তো হবে না। এখন দেখো আমাদের কাছে দুটো অপশন বাকি আছে, এলিমিনেশন প্রাথমিক আমাদের বাতিলের পর, এলিমিনেশনের পরে ক এবং গ। তো এটি বেশি পরিমাণে না থাকে, তোমার কি মনে হচ্ছে এটা কি কোনোভাবে অর্থনৈতিক একটা ব্যাখ্যা মনে হচ্ছে? অবশ্যই না। কিন্তু এটি যতটুকু আছে মানুষ তার চেয়ে বেশি চায়, এইটা একটা উত্তর হতে পারে। যেমন ধরো আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের জমির দাম কিন্তু এত বেশি ছিল না। এই ধরো ঢাকার আশেপাশে গাজীপুর বা নারায়ণগঞ্জ, এদিকে কিন্তু জমির দাম এত বেশি ছিল না, কিন্তু এখন এখানেও জমির দাম অনেক বেশি। এর কারণ কি? কারণ মানুষের চাহিদা বেড়েছে। এমন না যে আমাদের সম্পদ কমে গিয়েছে, আমাদের সম্পদ কিন্তু কমে যায়নি, বরঞ্চ মানুষের চাহিদা বেড়েছে। তাই আমরা বলতে পারি যে সম্পদের অপ্রতুলতা বলতে আমরা বুঝি যে এটি যতটুকু পরিমাণে আছে তার চেয়ে মানুষের চাহিদাটা বেশি, অর্থাৎ উত্তর হবে গ। এরপর চলে আসো, একটি উপকরণ ব্যবহারের সুযোগ খরচ হলো, একটি উপকরণ যদি আমরা ব্যবহার করি এর সুযোগ খরচ হলো উপকরণটির বর্তমান নিয়োগ থেকে উপার্জন করছে, নিয়োগ থেকে কি উপার্জন করছে, উপকরণটির দীর্ঘমেয়াদের উপার্জন, বিকল্প সর্বোত্তম ব্যবহার থেকে উপকরণটি কি উপার্জন করতে পারে। তো তোমাদের কি মনে হয় উত্তরটা কি হতে পারে? হ্যাঁ, উত্তরটা হবে হচ্ছে গ। 4 নম্বর, অর্থশাস্ত্র কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে? বলে ফেলো তো দেখি, অর্থশাস্ত্র কি? কৌটিল্যর নাম শুনেছ নিশ্চয়ই। কৌটিল্যর লেখায় হচ্ছে আমাদের এই অর্থশাস্ত্র, যেটা বর্তমানে এখনো অর্থনীতিতে বেশ ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে, এবং এটা প্রায়শই আমাদের বিভিন্ন হায়ার স্টাডিজে পাঠ্য বিষয় হিসেবে ইনক্লুডেড রয়েছে। তো চলো, অর্থশাস্ত্রে কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? নৈতিকতা, মানুষের অভাব পূরণের জন্য সম্পদের ব্যবহার কিভাবে করতে হবে, এটা মানব সম্পর্ক, উপরে কোনোটাই নয়। সো আমরা বুঝতে পারছি যে
এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তো আসো, মানব সম্পর্ক অর্থশাস্ত্র কখনোই এটা নিয়ে আলোচনা করে না, এটা সরাসরি একটা জ্ঞানমূলকের বিষয়, নৈতিকতা নিয়ে আলোচনা করে না, আলোচনা করে মানুষের অভাব পূরণের জন্য সম্পদের ব্যবহার কি করতে হবে এই বিষয়টা। এটা একটা জ্ঞানমূলকের প্রশ্ন, সো আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে। আর উপরে কোনোটি নয় তাহলে তো হবেই না। এইবার চলে আসো, নিচের কোনটি সামষ্টিক অর্থনীতির চলক নয়? আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো, সামষ্টিক অর্থনীতি কি আর ব্যষ্টিক অর্থনীতি কি? হ্যাঁ, ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে একজন ব্যক্তির উৎপাদন এবং তার ভোগ। বুঝতে পেরেছো? যেমন ধরো, আমি একটা জিনিস উৎপাদন করছি না, আমি যে তোমাদের অর্থনীতি ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে আমার একক উৎপাদন, ঠিক আছে? কিন্তু আমার মতো বাংলাদেশের সকল অর্থনীতির টিচাররা যখন ক্লাস নেয়, সেটা হচ্ছে সামষ্টিক উৎপাদন। তো ব্যষ্টিক অর্থনীতিতে এই যে আমার একক অর্থনীতি ক্লাসের উৎপাদনটা আলোচনা করা হবে, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে এই যে বাংলাদেশের সকল অর্থনীতি টিচারদের আমরা যে ক্লাস উৎপাদন করছি এটা আলোচনা করা হবে। সো আমরা চলে আসি অপশনে দাম স্তর। অবশ্যই এটা একটা সামষ্টিক অর্থনীতির বিষয়, এটা সমগ্র দেশের প্রোডাক্টের উপরে ভিত্তি করে এই দাম স্তর নিয়ে আলোচনা করা হয়। বেকারত্বের হার, এটাও সামগ্রিক দেশব্যাপী। মূল্যস্ফীতি, এটাও সামগ্রিক দেশব্যাপী। কোনো একটি ব্যক্তি, একটি ফার্ম বলতে আমরা যে উৎপাদন হাউস যেটা আমরা বুঝি, এটার উপরে ডিপেন্ডেন্ট নয়। কিন্তু চা উৎপাদন, একটি ফার্মের চা উৎপাদন, অবশ্যই অবশ্যই এটা আমাদের সামষ্টিক অর্থনীতির চলক নয়। তাহলে সামষ্টিক অর্থনীতির চলক হচ্ছে এই তিনটা, আর আমাদের ব্যষ্টিক অর্থনীতির চলক হচ্ছে চা উৎপাদন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর চলে যাই, অভাব অসীম এবং প্রাপ্ত সম্পদ সীমিত হওয়ার কারণে একজন ভোক্তা কি করতে পারে? মনে করো আমাদের তো অভাব অসীম, ঠিক আছে, যা দেখি তাই ভাল লাগে, ঠিক আছে, যা দেখি তাই ভাল লাগে। মনে করো আজকে নতুন ফোন বেরোইছে, সেটাও ভাল লাগে, নতুন কম্পিউটার বেরোইছে, সেটাও ভাল লাগে। সো আমাদের অভাব হচ্ছে অসীম এবং প্রাপ্ত সম্পদ সীমিত হওয়ার কারণে একজন ভোক্তা কি করতে পারে? সে সব সময়, মনে রাখবা, তুমি আমি সবাই হচ্ছে ভোক্তা। আমরা সবসময় আমাদের বুদ্ধি, মেধা সবকিছু ব্যয় করে আমরা নিজেদের লাভটাকে সবসময় ম্যাক্সিমাইজ করতে চাই। ম্যাক্সিমাইজ মানে কি? সব থেকে বেশি পরিমাণে আমরা লাভ করতে চাই। সো আমরা আমাদের লাভটা বেশি পরিমাণে করার জন্য কি করে থাকি সাধারণত? আমরা সাধারণত আয়ত্তের মধ্যে সর্বোচ্চ উপভোগ প্রদানকারী দ্রব্য কিনতে চাই। সো আমাদের উত্তর হবে হচ্ছে গ। তারপর একজন যুক্তিশীল ভোক্তা সবসময় চেষ্টা করবে একই প্রশ্ন, জাস্ট একটু সহজ ল্যাঙ্গুয়েজে, সব আয় খরচ করতে, উপার্জন সর্বোচ্চ করতে, খরচ সর্বনিম্ন করতে, উপযোগ সর্বোচ্চ করতে। এখন দেখো, খরচ সর্বনিম্ন করতে এটাও হতে পারে, উপযোগ সর্বোচ্চ করতে এটাও হতে পারে, উপার্জন সর্বোচ্চ করতে। এখন একটু মাথায় রাখতে হবে যে উপার্জন আর উপযোগ দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, উপযোগ হচ্ছে আমরা একটি দ্রব্য ভোগ করার পর যে স্যাটিসফ্যাকশনটা পাই, সেটাই হচ্ছে আমাদের উপযোগ, ঠিক আছে? তো আমরা সবসময় চাই যে আমি যেহেতু একটা আইসক্রিম খাবো, তো যেটা আমাকে সব থেকে বেশি স্যাটিসফাই করবে আমরা সবসময় সেটাই খাইতে চাই, তাই না? সো আমরা একজন যুক্তিশীল ভোক্তা হিসেবে সবসময় নিজেদের উপযোগটাকেই সর্বোচ্চ করতে চাই। ওকে, এবার চলে আসো, আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বিন্দুগুলো সম্পর্কে কোনটি সত্য নয়? তো আসো, আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আমার এখানে আঁকা রয়েছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিন্দু। তো প্রথমে নিচ থেকে আমরা শুরু করি, অব্যবহৃত সম্পদ বিদ্যমান। তো ধরো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বিন্দু হচ্ছে এইটা। সো তার মানে কি, এই যে আমাদের বাদ বাকি যে অংশ, এই অংশটুকুর মধ্যে যে সম্পদ রয়েছে এটা কি অব্যবহৃত না? সো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অব্যবহৃত সম্পদকে সবসময় দেখায় যে অব্যবহৃত সম্পদ কিভাবে থাকছে। বিন্দুগুলো উৎপাদনের সমবন্টন নিশ্চিত করে। আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার যে বিন্দুগুলো, এগুলো হচ্ছে আমাদের যে ব্যবহার, আমাদের যে সুযোগ ব্যয় সবকিছুর উপরে ডিপেন্ড করে আমাদের যে বিন্দুগুলো উৎপাদনের সমবন্টন সবসময় নিশ্চিত করে থাকে। 3 নম্বর, অন্য দ্রব্যের উৎপাদন না কমিয়ে একটি দ্রব্যের উৎপাদন বাড়ানো সম্ভব না। এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। তাহলে আমাদের জন্য মিথ্যা কি হতে পারে? একটা অপশন বাকি আছে, দেখি এটা মিথ্যা হয় কিনা। বিন্দুগুলো অর্জনযোগ্য নয়। তো তোমরাই বলো যে এর মধ্যে যা রয়েছে এগুলো কি অর্জনযোগ্য? 100% অর্জনযোগ্য। সো এইটাই হবে হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোন বিন্দু কি ইঙ্গিত করে? এটি অর্জনযোগ্য নয়, কৃষি সম্পদ অব্যবহৃত, এটি অর্জনযোগ্য ও দক্ষ, এটি অর্জনযোগ্য ও দক্ষ,
উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থিত বিন্দু সমূহতে এটি অধিক অপছন্দনীয়। মূলত বিষয় হচ্ছে এটি আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো বিন্দু আমাদেরকে কি ইঙ্গিত করে, এটি অর্জনযোগ্য ও দক্ষ। ঠিক আছে, আমরা আগেরটায় যেটা পড়েছি ওইটাই। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? মিশ্র। তারপর উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি বাইরের কোনো বিন্দু কি ইঙ্গিত করে? সহজভাবে আমরা বলতে পারি এটি অর্জনযোগ্য নয়। তারপর নিচের কোনটি নেতিবাচক বিবৃতি? নেতিবাচক বিবৃতি, এখানে আসো। নেতিবাচক বিবৃতি আমাদের হচ্ছে অর্থনীতির ভাষা, এটা দেখতে হবে। এটা আমাদের সাধারণ যে নীতি কথা বলি, এটা সেই নীতি কথা না, এটা আমাদের অর্থনীতির নেতিবাচক বিবৃতি। তো চলে আসো। দাম বৃদ্ধি সাধারণত যোগানের পরিমাণ বৃদ্ধি করে, সত্য। করার একটি দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, অর্থাৎ শিক্ষাখাতে সরকারের আরো বেশি অর্থ ব্যয় করা উচিত। এটা হলেও এটা হচ্ছে আমরা এখন দাগাবো না, আমাদের যেহেতু এ ও বি উভয়ই আমরা পেয়েছি, সো আমাদের এটা হবে। নেক্সট, সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে কোন সমস্যা উদ্ভব ঘটে? সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে সবসময় মনে রাখতে হবে, সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে আমাদের যে সমস্যাটার সব থেকে বেশি ফেস করে থাকি সেটা হচ্ছে অভাব নির্বাচন, নাকি আমাদের দ্রব্য ও সেবার উৎপাদন, নাকি আমাদের সম্পদের বন্টন, নাকি হচ্ছে আমাদের সম্পদের দক্ষ ব্যবহার? কোনটা? চলো আমরা একটু দেখে ফেলি। সেটা হবে হচ্ছে আমাদের সম্পদের দক্ষ ব্যবহার। এই সমস্যাটাই আমরা সাধারণত উদ্ভব হয়ে থাকে। এরপর চলে আসো, উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কয়টি পণ্যের উৎপাদন দেখানো হয়? উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা আমরা দেখেছি যে পিপিসি কার্ভে সাধারণত দুটি পণ্যের উৎপাদন দেখানো হয়। তারপর ধনতন্ত্রের অদৃশ্য শক্তি বলতে কি বোঝায়? ধনতন্ত্রের অদৃশ্য শক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের দাম ব্যবস্থা, প্রাইস। এরপর অবাধ প্রতিযোগিতা কোন অর্থনীতির বৈশিষ্ট্য? ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য। তারপর একটি দ্রব্যের উৎপাদন প্রতিভার একই পরিমাণ বৃদ্ধির জন্য অন্য দ্রব্যটির উৎপাদন প্রতিভার একই পরিমাণে ত্যাগ করতে হলে উৎপাদন সম্ভাবনা রেখা কোন আকৃতির হবে? তোমরা এখন বলে ফেলো তো যে কোন আকৃতির হবে। একটি দ্রব্যের উৎপাদন প্রতিভার একই পরিমাণ বৃদ্ধির জন্য অন্য দ্রব্যটির উৎপাদন প্রতিভার একই পরিমাণে ত্যাগ করতে হলে আমাদের যে উৎপাদন সম্ভাবনা রেখা সেটা কোন আকৃতির হবে? সেটা হচ্ছে উত্তল আকৃতির হবে, পিপিসি কার্ভ। অর্থনীতি যে শাখায় এককভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলী আলোচিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা ব্যষ্টিক অর্থনীতি বলি। তারপর বর্তমানে পৃথিবীতে কত ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে? বর্তমানে পৃথিবীতে কত ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে? 4 ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামিক। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। কে বলেছেন? এটা বলেছেন স্যামুয়েলসন। মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মৌলিক কারণ হলো, মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মৌলিক কারণ কি? মানব জীবনে অর্থনৈতিক সমস্যার মৌলিক কারণ হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ এবং অভাব নির্বাচন, অর্থাৎ 1, 2, 3। সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো জাতীয় আয়, সুদের হার। এই দুটো, ফার্মের মুনাফা কখনোই না। সো আমাদের উত্তর হবে 1 ও 2। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার। বাচ্চারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।